আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন সিদ্দিক, প্রভাষক, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র ক্লাস নিচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বেবিলনীয় সভ্যতা। আমরা সভ্যতাগুলা একের পর এক পড়তেছি। আমরা মিশরীয় সভ্যতা এবং সুমেরীয় সভ্যতা শেষ করেছি। আজকে বেবিলনীয় সভ্যতা, যদিও এটা পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তবে জানার জন্য অনেক কিছু রয়েছে এখানে। আমরা সংক্ষেপে এই সভ্যতাটা সম্পর্কে একটি ক্লাসে জেনে নিব। মেসোপটেমিয়া অঞ্চলে সুমেরীয়দের ধ্বংসস্তূপের উপর ইউফ্রেটিস নদীর তীরে বেবিলনীয় সভ্যতার সূচনা হয়েছিল 2050 খ্রিস্টপূর্বাব্দে। আমরা আগেও বলেছি মেসোপটেমিয়া অঞ্চল, যেটা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চল, এখানে বেশ কয়েকটি সভ্যতার যাত্রা শুরু হয়েছিল, জন্মলাভ করেছিল। আমরা সেখান থেকে সুমেরীয় সভ্যতাটা বিস্তারিত পড়েছি। আজকে হচ্ছে সেখানকার আরেকটা সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, যেটা 2050 খ্রিস্টপূর্বাব্দে সূচনা হয়েছিল। বেবিলন শব্দটি বাব ইল থেকে এসেছে, যার অর্থ দেবতার শহর। এই বাব ইল শব্দটা থেকে বেবিলন শব্দটি এসেছে। এই শব্দটার অর্থ হচ্ছে দেবতার শহর। আমোরাইট নামে পরিচিত একদল সেমিটিক মানুষ এই সভ্যতাটির যাত্রা শুরু করেছিল। এই সভ্যতাটির শ্রেষ্ঠ শাসক ছিলেন রাজা হাম্বুরাবি। খুবই গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন। তিনি কোড অফ হাম্বুরাবি নামে বিখ্যাত একটি আইন সংহিতা প্রণয়ন করে ইতিহাসে অমর হয়ে আছেন। রাজা হাম্বুরাবির মৃত্যুর পর বেবিলনীয়রা বেশি দিন তাদের কর্তৃত্ব ধরে রাখতে পারেন নাই। আচ্ছা, কোড অফ হাম্বুরাবি, এটা নিয়েও প্রশ্ন হতে পারে। আমরা এটা নিয়ে আরেকটু বিস্তারিত বলতেছি একটু পরে। কোড অফ হাম্বুরাবি কে প্রণয়ন করেন? এটা হচ্ছে হাম্বুরাবি, রাজা হাম্বুরাবি। এই হাম্বুরাবি প্রণীত আইনের নাম কি? কোড অফ হাম্বুরাবি। আর কোড অফ হাম্বুরাবি কোন সভ্যতার আইন? বেবিলনীয় সভ্যতার আইন। এইভাবে এটা সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। তো রাজা হাম্বুরাবির মৃত্যুর পর বেবিলনীয়রা বেশি দিন তাদের কর্তৃত্ব ধরে রাখতে পারেনি। এমত অবস্থায় খ্রিস্টপূর্ব 14 শতকে এশরীয়দের উত্থান ঘটে। এটা আরেকটা জাতি, এরা এশরীয় সভ্যতার জন্ম দিয়েছিল। এই জাতিটার উত্থান ঘটে। পরবর্তী সময় খ্রিস্টপূর্ব 7ম শতকে এশরীয়দের পরাজিত করে সামন্ত রাজা নেবুচাঁদ নেজার মেসোপটেমিয়া অঞ্চলে যে শাসনের সূচনা করেন তা নব্য বেবিলনীয় নামে পরিচিত। অর্থাৎ এই এশরীয়দের যখন পতন হয়, তাদেরকে পরাজিত করে এই বেবিলনীয়দের আরেকজন রাজা, সামন্ত রাজা নেবুচাঁদ-নেজার আবার বেবিলনীয় সভ্যতার যাত্রা শুরু করেন, যেটাকে নব্য বেবিলনীয় বলে অভিহিত করা হয়। যে সম্রাট নেবুচাঁদ-নেজার তার প্রিয়তমা স্ত্রীর মন রক্ষার্থে বেবিলনে দেওয়ালের উপর এক মনোরম উদ্যান গড়ে তোলেন, যা বেবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান নামে পরিচিত। আমরা এটার কয়েকটা ছবি একটু দেখে নিই। এভাবে বেবিলনের দেওয়ালের উপর এভাবে তিনি বাগান, বৃক্ষ, গাছপালা অর্থাৎ গড়ে তোলেন, যেটা দূর থেকে এগুলাকে মনে হয় হচ্ছে শূন্য ঝুলে আছে। এই গাছপালাগুলা যখন এই দেওয়ালগুলা দেখা যায় না, তখন মনে হয় যে এই গাছপালাগুলা অর্থাৎ বাগানটা শূন্যের মধ্যে ঝুলে আছে। আমরা এই বেবিলনের ঝুলন্ত উদ্যান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটা আশ্চর্যজনক বিষয়। আমরা এটা সম্পর্কিত আরও কয়েকটা ছবি দেখে নিই। এই যে এইভাবে দেওয়ালের উপর বাগান তৈরি করা হয়েছে। দূর থেকে এই ফিলার বা দেওয়ালগুলো দেখা যায় না, শুধু গাছপালাগুলো দেখা যায়, তখন এটাকে মানে শূন্য উদ্যান বা ঝুলন্ত অবস্থায় বাগান হিসেবে মনে করে লোকজন।
মানে দেখতে ওইরকম দেখায়। তো বিভিন্ন আঙ্গিকে এই বাগানের ছবি দেখালাম। আচ্ছা, সভ্যতা বেবিলনীয়দের প্রধান অবদান হাম্মুরাবির আইন সংহতি প্রণয়ন। অর্থাৎ একটু আগে যেটা বললাম, হাম্মুরাবি পৃথিবীর প্রথম লিখিত আইন সংহতি প্রণয়ন করেন, যেটা পরবর্তীতে অন্য অন্য সভ্যতার লোকেরাও এটাকে ফলো করেছে। তো এই আইনে 282টি ধারা ছিল, যাতে দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ ইত্যাদি কঠোর শাস্তির বিধান সম্পর্কে জানা যায়। আমরা একটু দেখে নিই আইন সংহিতাটা। এটা এইভাবে পাওয়া যায়। এখানে এই 282টি ধারা লিখিত অবস্থায় রয়েছে, যেটা কাছ থেকে দেখলে এই যে এইভাবে লেখা অবস্থায় এই আইনটি পাওয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ সভ্যতার একটি নিদর্শন। বেবিলনীয়রা জ্ঞান বিজ্ঞান চর্চায় পারদর্শী ছিল। তারা গণিত ও জ্যোতির্বিদ্যার উন্নয়নে ভূমিকা রেখেছে। গণিতে দশমিকের প্রচলন, বীজগণিতে সরল সমীকরণ, পরিধি ও ব্যাসের অনুপাতে মান নির্ণয়ের ক্ষেত্রে তারা অবদান রেখেছিল। অর্থাৎ আমরা যে আধুনিক গণিত পড়ি, এই গণিতের অনেক বিষয়ের প্রাথমিক যে দিক নির্দেশনা ওরাই দিয়েছিল এই সময়। আচ্ছা, বেবিলনে চিকিৎসা বিজ্ঞানেও অবদান উন্নত ছিল। এই সময় বেবিলনে 550 প্রকারের ওষুধ পাওয়া যেত। অর্থাৎ তারা চিকিৎসা বিজ্ঞানেও অনেক অগ্রগণ্য ছিল এবং 550 প্রকারের ওষুধ তারা তৈরি করতে পেরেছিল। বেবিলনীয়দের ধর্ম সুমেরীয়দের চেয়ে পরিমার্জিত ছিল। বেবিলনের প্রধান দেবতা ছিল মারদক। তাহলে এটা মারডক, এটা ডহ হবে মারডক। প্রধান দেবতা ছিল মারডক। এদের ধর্মীয় বিশ্বাসে পরকালের কোনো ধারণা ছিল না। অর্থাৎ সুমেরীয়দের মতো এদেরও এই ধর্মীয় বিশ্বাসে পরকালের কোনো ধারণা ছিল না। অর্থাৎ মৃত্যুর পরবর্তীতে জীবনকে তারা বিশ্বাস করতো না, যেটা মিশরীয় সভ্যতা আমরা পেয়েছিলাম। মিশরীয়দের বিশ্বাস ছিল হচ্ছে মৃত্যুর পরে আবার এই আত্মা দেহে ফিরে আসবে। এই জন্য তারা দেহকে সংরক্ষণের জন্য মমি করে রাখতো, আর মমিকে সুরক্ষা দেওয়ার জন্য তারা পিরামিড তৈরি করেছিল। এগুলো আমরা দেখেছি মিশরীয় সভ্যতার যে ক্লাসগুলো, সেগুলোতে দেখেছি। যারা ক্লাসগুলো এখনও দেখেনি তারা অবশ্যই দেখে নেবে। খুবই গুরুত্বপূর্ণ একটা সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তো আমি এই যে ইয়েটা দিয়েছি, বেবিলনীয় সভ্যতার যে তথ্যগুলো দিয়েছি, এগুলো দিয়ে তুমি একটি নোট তৈরি করে রাখবে, যাতে যে কোনো প্রকারের প্রশ্ন আসলে দিতে পারো। এগুলা খুবই গুরুত্বপূর্ণগুলো তথ্যগুলাই দিয়েছি, বিস্তারিত দিই নেই, যেহেতু এটা খুব একটা আসে না। তারপরও যাতে এসে গেলে দিতে পারো, এই জন্যই এটা ছোটো আকারে দিয়েছে, নোট করে রাখবে, পরবর্তীতে হয়তো কাজে লাগবে। তবে নৈর্ব্যক্তিক এবং জ্ঞানমূলক প্রশ্ন এখান থেকে অবশ্যই আসে, এই জন্য তথ্যগুলো মুখস্থ করে নেবে। তো ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।